একটা প্রশ্ন কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে, চূড়ান্ত নিরাপদ আশ্রয় কোনটা, সোনা নাকি মার্কিন ডলার? একদিকে আছে হাজার হাজার বছরের ভরসামন্দ সোনা, আর অন্যদিকে আধুনিক দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মুদ্রা। এদের লড়াইটা কিন্তু বিশ্ব অর্থনীতিকে প্রতিদিন নাড়িয়ে দিচ্ছে। তো চলুন এই ব্যাপারটা নিয়েই আজ গভীরে যাওয়া যাক। হ্যাঁ, এটাই হলো মিলিয়ন ডলার কোয়েশ্চেন, তাই না? যখনই বাজারে একটা উথালপাথাল শুরু হয়, বিনিয়োগকারীরা দৌড়ান কোথায়? সেই প্রাচীন সোনা নাকি ঝকঝকে নতুন ডলার? আর এই প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। আর শুরু করতে হলে তো আমাদের একদম গোড়া থেকে ধরতে হবে, মানে সোনার যুগ থেকে। কারণ বহু শতাব্দী ধরে সোনা কিন্তু ছিল এক কথায় রাজা। মানে হাজার হাজার বছর ধরে সোনা ছিল 1 নম্বর স্টোর অফ ভ্যালু। এখন প্রশ্ন হলো, এই স্টোর অফ ভ্যালু জিনিসটা কি? সোজা কথায় এমন একটা সম্পদ যেটা জমিয়ে রাখা যায়, আর যখন দরকার হবে তখন সেটার মূল্য প্রায় একই থাকবে, কমে যাবে না। আর সোনার এই ক্ষমতাটা আসত কারণ এটা মূল্যবান, সহজে পাওয়া যায় না, আর নষ্টও হয় না। এই গুণগুলোর জন্যই মানুষের ওপর ভরসা করত। গোল্ড স্ট্যান্ডার্ডের ব্যাপারটা কিন্তু দারুণ মজার আর খুব সহজ। ভাবুন তো, একটা সময় ছিল যখন সরকারের কাছে যত সোনা থাকত তারা ঠিক ততটুকুই কাগজের টাকা ছাপাতে পারত, এর বেশি 1 পয়সাও না। মানে আমাদের পকেটে যে কাগজের নোটটা ছিল ওটা আসলে ভল্টে রাখা সোনার একটা রসিদের মতো ছিল। কিন্তু গল্পের মোড় তো এখানেই। এই সোনার রাজত্বে চ্যালেঞ্জ জানাতে মাঠে নামল এক নতুন খেলোয়াড়। চলুন দেখি কিভাবে মার্কিন ডলার এই খেলায় নামল আর আস্তে আস্তে পুরো দুনিয়ায় প্রভাবশালী হয়ে উঠল। এই টাইমলাইনটা দেখুন। ডলারের উত্থানের পেছনে কয়েকটা বড় ঘটনা আছে। প্রথমে ১৯৪৪ সাল ব্রেটন উডস চুক্তিতে ঠিক হল ডলার হবে বিশ্বের রিজার্ভ কারেন্সি, কিন্তু তখনও এর পেছনে সোনার সাপোর্ট ছিল। আসল খেলাটা হলো ১৯৭১-এ, যাকে বলে নিক্সন শক। আমেরিকা হঠাৎ করে সোনার সাথে ডলারের সম্পর্কটাই কেটে দিল, আর তার ঠিক পরেই ১৯৭৩-এ এলো পেট্রো ডলার সিস্টেম। ব্যাস, ডলারের ভাগ্য পুরোপুরি ঘুরে গেল। ভাবতে পারেন, মাত্র একটা সিদ্ধান্তে গোটা বিশ্বের অর্থনৈতিক নিয়মই পাল্টে গেল। আমেরিকা সোজা বলে দিল, তোমাদের ডলারের বদলে আমরা আর সোনা ফেরত দেব না। ব্যাস, রাতারাতি ডলার সোনা থেকে আলাদা হয়ে গেল। তখন থেকে ডলার হয়ে গেল একটা ফিয়াট কারেন্সি, মানে এর দামটা আর সোনার ওপর নয়, শুধু আমেরিকার সরকারের কথা আর মানুষের বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে। এখন প্রশ্ন হল, সোনার সাপোর্ট ছাড়া ডলারের দাম টিকিয়ে রাখা যাবে কিভাবে? এখানেই আসে আমেরিকার মাস্টার স্ট্রোক। উত্তরটা ছিল তেল। তারা ওপেক দেশগুলোর সাথে এমন ব্যবস্থা করল যে তেল কিনতে হলে শুধু ডলার দিয়েই কিনতে হবে, অন্য কোনো মুদ্রা চলবে না। এর ফলে কি হল? দুনিয়ার যে কোনো দেশের তেল দরকার হলেই তাকে আগে মার্কিন ডলার কিনতে হচ্ছে। এতে ডলারের জন্য একটা বিশাল চাহিদা তৈরি হয়ে গেল, যা আজও চলছে। আর ডলারের এই উত্থানের ফলে সোনার সাথে এর একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হল, অনেকটা দড়ি টানাটানির খেলার মতো। একজন যখন শক্তি বাড়ায়, অন্যজন তখন দুর্বল হয়ে পড়ে। ব্যাপারটা খুব সহজ। ধরুন ডলার খুব শক্তিশালী হয়ে গেল, তখন অন্য দেশের মুদ্রার তুলনায় সোনার দাম অনেক বেড়ে যায়। ফলে মানুষ সোনা কম কেনে আর দামও কমে। আবার যখন ডলার দুর্বল হয়, তখন ঠিক এর উল্টোটা ঘটে। সোনা কেনা সস্তা হয়ে পড়ে, আর চাহিদা আর দাম দুটোই হু হু করে বাড়তে থাকে। এই যে দড়ি টানাটানি, এর পেছনে কিন্তু বেশ কিছু বড় কারণ কাজ করে। যেমন ধরুন, আমেরিকার ফেডারেল রিজার্ভ যখন সুদের হার বাড়ায়, তখন বিনিয়োগকারীরা ডলারের দিকে ছোটে, ফলে সোনার দাম পড়ে যায়। আবার যখন মুদ্রাস্ফীতি বাড়ে কিংবা কোনো দেশে যুদ্ধ বাধে, তখন মানুষ ভয়ে সোনা কিনে রাখে, কারণ সোনা হলো নিরাপদ আশ্রয়। তো এতক্ষণ তো আমরা ইতিহাস দেখলাম, এবার চলুন বর্তমানে ফিরে আসি। এখনকার দুনিয়ায় কিন্তু ডলারের সেই একচ্ছত্র আধিপত্য বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়েছে, আর এই সুযোগে সোনা কিন্তু আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসছে। এখন একটা নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে ডি-ডলারাইজেশন। মানে বিশ্বের অনেক দেশ, বিশেষ করে যারা আমেরিকার প্রতিযোগী, তারা আর ডলারের উপর পুরোপুরি নির্ভর করতে চাইছে না। তারা তাদের রিজার্ভে ডলারের বদলে অন্য সম্পদ যেমন সোনা জমাচ্ছে। এটাই হলো ডি-ডলারাইজেশন।
এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। যদিও আমেরিকার কাছে এখনও সবচেয়ে বেশি সোনা আছে, কিন্তু চীন আর রাশিয়া রীতিমতো সোনা কিনে ভাণ্ডার ভরছে। কেন? কারণ তারা আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে বাঁচতে চায় আর ডলারের প্রভাব থেকে বেরিয়ে আসতে চায়। এখানে একটা বেশ বিতর্কিত কিন্তু ইন্টারেস্টিং তথ্য সোর্স মেটেরিয়াল থেকে উঠে এসেছে। বলা হয়, অতীতে ইরাকের সাদ্দাম হোসেন বা ইরান যখনই ডলার বাদ দিয়ে ইউরোতে তেল বেচার চেষ্টা করেছে, তাদের কিন্তু সাংঘাতিক রাজনৈতিক চাপের মুখে পড়তে হয়েছে। এটা থেকে বোঝা যায় ডলারের রাজত্ব ধরে রাখাটা কতটা জরুরি। তো এই যে এত টালমাটাল পরিস্থিতি, বিশ্বজুড়ে এত অনিশ্চয়তা, এর মধ্যে বিশেষজ্ঞরা সোনার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন? চলুন একবার দেখে নেওয়া যাক বাজার কি বলছে। দেখুন, একদিকে ট্রেড ওয়ার, আরেকদিকে মুদ্রাস্ফীতি বাড়ছে, তার উপর বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংকগুলো প্রচুর সোনা কিনছে। এই সব মিলিয়ে বড় বড় অর্থনৈতিক সংস্থাগুলো কিন্তু সোনার দাম নিয়ে দারুণ আশাবাদী। যেমন বিখ্যাত ইনভেস্টমেন্ট ব্যাংক ইউবিএস বলছে 2024 সালের শেষের দিকেই সোনার দাম প্রতি আউন্সে $2,600 পৌঁছে যেতে পারে। সিটি ব্যাংক তো আরও এক ধাপে গিয়ে তাদের মতে আগামী 6 থেকে 18 মাসের মধ্যেই আমরা সোনার দাম $3,000 দেখতে পারি। আর সবথেকে বড় পূর্বাভাসটা দিয়েছে গোল্ডম্যান স্যাক্স। তারা বলছে 2025 সালের শেষে সোনার দাম প্রতি আউন্সে $3,700 পর্যন্ত যেতে পারে। ভাবুন একবার, এটা যদি সত্যি হয় তাহলে তো বাজার পুরো ওলটপালট হয়ে যাবে। তাহলে শেষ পর্যন্ত জিতবে কে? এই যে সোনা আর ডলারের এত পুরনো লড়াই, এর শেষ কোথায়? এক কথায় বলতে গেলে সোনা হলো সেই পুরনো বন্ধুর মতো, যা সবসময় বিপদে আপদে, বিশেষ করে মুদ্রাস্ফীতির সময় পাশে থাকে। আর ডলার, সেও এখনও বিশ্বের বস, কিন্তু তার সিংহাসনটা এখন বেশ নড়বড়ে, চারদিক থেকে চ্যালেঞ্জ আসছে। এই পুরো আলোচনা শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে দুনিয়াটা এত দ্রুত পাল্টাচ্ছে, ক্ষমতার কেন্দ্রবদল হচ্ছে, এর সাথে সাথে আমাদের টাকা বা মানি নিয়ে যে ধারণা, সেটাও কি আমূল বদলে যাবে? এর উত্তরটা হয়তো সময় বলে দেবে।